আপনার মনে হয় না বাস্তবতার মাঝেও আপনার এখন আপনার উঠবি ওয়াইফকে একটু সময় দেওয়া উচিত? আফটার অল বাকিটা জীবন তার সাথে কাটাবেন। বিয়ের তো মাত্র 1 সপ্তাহ বাকি। ইয়াসিরের স্পষ্ট জবাব। দেখুন, আমি জানি না আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন বা মা কত কি বলেছে আপনাকে, তবে একটা কথা হচ্ছে, আমি নিজের কাজের বেলায় ভীষণ সিনসিয়ার। আমি যখন চাকরির সময় শপথ পাঠ করেছিলাম, সেটা বইয়ের রিডিং পড়া ছিল না। প্রত্যেকটা লাইন আমি নিজের মন থেকে উচ্চারণ করেছি, আর সেটা অক্ষর অক্ষরে পালন করাই আমার ধর্ম। এসব আপনি ব্যস্ততা ভাবলে ভাবুন, তবে আমি যেমন আমার কাজকে সম্মান করি, আমার স্ত্রীকেও আমার কাজকে সম্মান করতে হবে। রইল বাকি সময় দেয়া। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর প্রতি যতটুকু দায়িত্ব কর্তব্য কিংবা তার ইচ্ছে পূরণে যেটুকু করার আমি করব, কিন্তু তার মানে এই নয় যে বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে নিজের সব কাজ বাজ ফেলে সারাদিন তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। এত রোমান্টিসিজম আমার মধ্যে নেই, আর বিয়ের আগে আমি এসব পছন্দ করি না। তুষি চুপ করে গেল। ইয়াসিরের কথাবার্তায় পরিষ্কার ও যথেষ্ট অহংকারী, না হলে এমন কাঠখোট্টা ভাবে কথা বলে কেউ? চোখের কোণ তুলে ছেলেটাকে মাপল সে। জিম করে বোধহয়। পরনের ইউনিফর্ম গায়ের সাথে আটোসাটো, হাফ হাতা হতে বাইসেপস বেরিয়ে আছে। মুখের গড়ন ধারালো, একটু রেগে তাকালেই তো আসামি গড়গড় করে সব বলে দেবে। তুষি ছবিতে যেমন দেখেছিল ইয়াসির সামনে থেকে ততোধিক সুদর্শন। প্রশ্নটা ছুটে এলো তখনই। কি খাবেন বললেন না? কফি। আর কিছু? মাথা নাড়ল তুষি। এখানে পে ফার্স্ট। ইয়াসির উঠে বিল দিতে গেল। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল ও পাশে কাচের বাইরে রেস্তোরাঁটা 3 তলায় হলেও মেন রোড পরিষ্কার বোঝা যায়। রাস্তার ফুটপাতে একটা চেনা মুখ দেখে কেন যেন থামলো ইয়াসির। আখের রসের ভ্যানের কাছে এসে দাঁড়িয়েছে তুষি। দুপাশে দুটো বাচ্চা ছেলে, একটা মোটা আরেকটা রোগা। তুষি আখের রস ভর্তি একটা গ্লাস তুলে টিনটিনকে দিল, আরেকটা বাবলুকে। সেকেন্ডটি চোখ ফেরালো ইয়াসির। হাঁটতে নিয়েও দাঁড়ালো ফের। হঠাৎ মনে পড়ল তুষি ওকে বাঁচিয়েছিল সেদিন। সময় মতো ছুরিটা এসে না ধরলে ও এমন সুস্থ সবল থাকতো না বোধহয়। কিন্তু ইয়াসির কি মেয়েটাকে ধন্যবাদ দিয়েছিল সেজন্য? না, উল্টে ধমকে ধামকে বিদায় করেছে। কিন্তু সেটা তো উচিত হয়নি। একটা ধন্যবাদ কি দেয়া প্রয়োজন? একজন ছিচকে চোরকে পুলিশ হয়ে নয়, ধন্যবাদটাও জানাবে মানুষ হিসেবে। ইয়াসির নিচে নামতে গিয়ে থামলো। তুষি চলে যাচ্ছে। একটা লোকাল বাস এসে দাঁড়াতে কেমন লাভ ঝাঁপ দিয়ে উঠে গেল তাতে। তুরন্ত ভ্রুতে ভাঁজ বসলো ওর। এমন ডানপিটে মেয়ে ও দুটো দেখেনি। নির্ঘাত বাসে উঠেছে কারো পকেট মারতে। না, এই মেয়ের একটা বিহিত করা দরকার। হাতের কেস দুটো শেষ হোক, তারপর এর একটা ব্যবস্থা করবে ইয়াসির। বৃহস্পতিবার ঠিক বিকেল নাগাদ হাসনা বানু কোথা থেকে ছুটতে ছুটতে ফিরলেন। এমনিতে বাড়ি আসতে বেলা গড়ায় ওনার, কখনো মাগরিবের আজান পড়ে যায়। মোট 2 বাড়িতে কাজ করেন প্রৌঢ়া, কিন্তু আজকের এই তাড়াতাড়ি আসার কারণটা ঠিক বোঝা গেল না। অস্থির হাতে টিনের দোর খুলে ঢুকলেন তিনি। তুষি তখন বেঘরে ঘুমোচ্ছে। এই রবিবার ওর কাজ নেই। রুটিন মতো সে গভীর নিদ্রায়। হাসনা এসে গা ধরে ঝাঁকালেন। ওই তুষি, ওঠ উঠবু, একখান জরুরি কথা আছে। তুষি আধো চোখ মেলল। হট টিফিন দাদি, জ্বালাচ্ছ কেন? আরে উইঠা বইবি তো, এমনে মইরা থাকলে কেমনে কমু? আচ্ছা, ডিসকাস্টিং তো। বিরক্তি চেপে উঠে বসলো তুষি। দুপাশে দুহাত মেলে লম্বা একটা হাই তুলল, সাথে বলল, বলো, কার গোষ্ঠী উদ্ধারে যেতে হবে? ও কি কথা, গোষ্ঠী উদ্ধার করণ লাগতো না? যা কইতাছি খালি মন দেয়া হন। তুষি চর শব্দ করলো। মিস্টেক। কথা মন দিয়ে, নট লিসেনিং দাদি, লিসেনিং বাই কান। হাসনা কড়া চোখে চাইলেন। তুই শুনবি? পরপরই মুখটা হাসি হাসি করে বললেন, তোর লিগা একখান সম্বন্ধ পাইছি বু। পোলা রিস্কা চালায়, নিজের রিস্কা, যা কামায় তাই ওর। 5 পাস, বাপে ভ্যানে জামা বেসে, তয় আমগো মতো বস্তিতে থাহে না। শুনছি ফ্ল্যাট বাসায় থাহে নিচতলায়। আইসকার রোকে আর মাই কইল ওরা একটু সুন্দর মাইয়া চায়। তোর কথা কইতেই আমি কাম ফালাইয়া সুইটে আইলাম। তুষির কান ঝাঁঝিয়ে উঠল। পশ্চিম কালেও দাদি ওর বিয়ের আলাপ করেনি। আজ কি হলো? ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ, মাই বিয়ে? ইউ কি পাগল হয়েছে দাদি? আমি বিয়ে করব কোন দুঃখে?
ও মা, বিয়া দুঃখে করবি কেন, বিয়া করবি সুখে। ও চট করে দাদির কপালে হাত দিল। দাদি, ইয়োর কি ফেভার এসেছে? ওয়াই এমন উল্টা পাল্টা টকিং? হাসনা রুষ্ট হলেন ভারী। কত চমৎকার একটা কথা বললেন। আর তুষির ভাবমূর্তি দেখো। ঝটকা মেরে হাতটা হচিয়ে দিলেন ওর। কটমচিয়ে বললেন, তুই কি করতে চাইতাছস? বিয়া শাদি করবি না কখনো? পুরাটা জীবন এমনি নাইসা কুইতা বেড়াবি? মাইনসের পকেট মাইরা মাইরা? আহা, তুমি হঠাৎ আমার বিয়ে নিয়ে পড়লে কেন? তয় কি করবো আমি? বুড়ো হস নাই তুই? শরীরের বারবারন তো দেখছস? একটা মাইয়া মাইনসের এতদিন আবেগটা থাউন বালা। এমনি বস্তির কত্তরি কুত্তার নজর তোর দিকে। রাইতে বেড়ায় শব্দ হইলে আমি ডরে থাহি। এই বুঝি কোনো কুত্তা বেড়া বাইঙ্গা ঢুইকা পড়ে। তুষি আশঙ্কা হাওয়ায় উড়িয়ে দিল। অত সোজা? ঢুকে গেলেও এমন জায়গায় মারবো না, জীবনে আর বউকে দেখাতে পারবে না। চুপ কর, খালি বেড়া মাইনসের মতন কথা। তোর চিন্তায় আমার ঘুম আহে না তুষি? তুই এডি দেহস না, বোঝস না? তুই একানা একানা মাইয়ার পকেট মাইরা বেড়াস। সাইল চক্কর হগল পোলাগ মতন। তোর লিগাজে একখান সম্বন্ধ আনতাছে মানুষ, হেইডাই তোর কফাল। তুষি কানের ছিটা আঙ্গুল দিয়ে নাড়ল। দাদি পাশে বসেই চিল্লাচ্ছে। চোখে মুখে বিস্তর অনীহা দেখে চটে গেলেন হাসনা। উঠে দাঁড়িয়ে বললেন, তুই বিয়া করবি কি করবি না? বিয়া না করলে পরিষ্কার কইয়া দে। পরিষ্কার? হাসনা চিল্লিয়ে উঠলেন, তুষি, ফাজদামি মারাবি না আমার লগে, মন খারাপ করাবি না কইলাম। আমি রোকেয়ার আম্মারে কইয়া আইছি শুক্রবার ওনাকে খবর দিতে। এখন তুই কি কাহিনী করতে চাইতাছস ক? তুষিও উঠে দাঁড়ালো। আমি বিয়ে করব না দাদি, এসব ভাল লাগে না আমার। আচ্ছা, বিয়ের পর কি স্পেশাল হয়? রান্না করো, খাও, ঘুমাও, তাই তো? রান্না তুমি করছো, আমি খাচ্ছি, ঘুমোচ্ছিও দুবেলা, হলো না সেম সেম? এর জন্য ওসব রং তামাশার কি দরকার? হাসনা পরাজিত কিছুক্ষণ থম মেরে চেয়ে থেকে আচমকা কেঁদে ফেললেন। নাকে আঁচল চেপে বললেন, জানতাম জানতাম আমি তুই এমনই করবি। আমার কথার তো কোনো দাম নাই। আমি কেডা? আজকা তোর বাপ মাই কইলে এমনি মুখের উপরে না কইতে পারতি? এক ফোঁটা সম্মান দেস না আমারে। তুষি নাক চোখ কুচকালো। কাঁদছো কেন? তাই কি করবো? তুই এ তো আমারে কান্দাস। হন তুষি, আমার শেষ একটা কথা হন। শুক্রবার ওরা তোরে দেখতে আইব। তুই যদি অগ সামনে না বইসস, আমি আর থাকবো না ইহানে। যেদিকে দুই চোখ যাই চইলা যামো। মরার আগে আমার মুখও দেখবি না কইলাম। দাদি, কি সব বাজে কথা বলছো? তুষির কণ্ঠে বিরো। বাজে না, এইটাই কথা। আর এইটাই আমি করমুই, মনে রাখিস তুই। তুষি হার মানল। বিফল শ্বাস ফেলে বলল, আচ্ছা ওকে, বসবো ছেলে পক্ষের সামনে, কিন্তু ছেলে জানে আমি কি করি? পকেটমার জেনেও ঘরের বউ বানাবে? পাগল হইছস? এটি কি কন যায়? রোকেয়ার মাই কইছে তুই আমার লগে কাম করস এক জায়গায়। তারপর জানলে কি হবে? মিথ্যা বলার জন্য আমাকে ল্যাম্প পোস্টে বেঁধে ঠ্যাঙাবে না? খালি আজাইরা কথা কয় এই মাইয়া। জানবো কেমনে? বস্তি কেউ কইব না। ও লইয়া তোর চিন্তা নাই। ওরা তো তোর বিয়াল হইলেই বাসে। পরপরই গদগদ আওড়ালেন। পোলা রিস্কা আছে নিজের, কোনো জুট ঝামেলা হইব না। ঢাকা শহরে রিক্সার মেলা দাম, এনতে ওইখানে গেলেই 50 টিহা। তুষি চাইছিল কিছু বলবে না, কিন্তু দাদির উচ্ছ্বাস দেখে জিভ ফসকে বেরিয়ে গেল। তাহলে বিয়েটা তুমি করে ফেলো না। তোমার তো বর নেই, কত বছর রিক্সাওয়ালা তোমাকে রিক্সায় চড়িয়ে ঢাকা ঘুরিয়ে দেখাবে, কত ভালো হবে না? আমিও দাদা দাদা বলে গলা জড়িয়ে ধরবো। হাসনা ক্ষিপ্ত চোখে চাইলেন, দাঁত পিষে বললেন, তুই কিন্তু মেলা দিন মাই খাস না, খাবি হন? তুষি ঠোঁট চেপে হাসলো। হাসনা এসে মশারি তুললেন। এলোমেলো বালিশ কাঁথা গোছাতে গোছাতে বললেন, হন, অগ সামনে এইরকম জামা পিন্ধন যাইব না। গত রোজার ঈদ তরে একখান কামিজ কিনা দিছিলাম না, একবারও তো পরশ নাই। ওইরা বাইর কইরা দিব, ওইরা পিনবি, বুঝছস? একদম না, আমি ওসব পড়তে পারবো না। কথা কমক, আমারে চেতাবি না। বেশি কাহিনী করলে কিন্তু ট্রেনের নিচে মাথা দিব কইলাম। হাসনা আবার শান্ত হলেন। তার কাছে এসে চিবুকটা আঙুলে তুললেন ওর, বললেন, তুই দেখতে কত সুন্দর বু, একটু যত্ন নিলে আরো সুন্দর লাগবো। এই কয়দিন ডাইল বাইটটা দিব তোরে।
রোজ মুহে লাগাবি, মুখ চমকাইব। খাড়া ওহনি বাইকটা আনি। হাসনা চপল পায়ে ছুটলেন। তুষি সেদিকে ভ্রু কুচকে চেয়ে রইল, নাক সিটকে বিড়বিড় করলো। গু বাটা লাগাবে যত সব। বিকেলবেলা সুদিনের এই সময় যেন বসতে জীবন্ত চিত্র হয়ে উঠেছে। দোকানগুলোয় মানুষের ভিড়, ডুবো তেলে পেঁয়াজ ভাজার গন্ধ, অলিতে গলিতে বাচ্চাদের ছোটাছুটি। কখনো এক একটি দোকানে রেডিওর ঘ্যার ঘ্যার শব্দে বেজে চলা গানের ছন্দে নৈসর্গে এ এক মিশ্র অনুভূতি। তুষিকে আজ পাত্রপক্ষ দেখতে আসার দিন। কথাটা চারপাশ থেকে আপাতত গোপন করে রাখতে বলেছেন রোকেয়ার মা আফিয়া বেগম। কোত্থেকে কে ভাঞ্জি দিবে, কাউকে বিশ্বাস নেই। হাসনাও তাই বলেননি। আজ সারাটা দিন উনি তুষিকে বাইরে পা রাখতেও দেননি। নিজে বাজার করেছেন, নিজে রেঁধে বেড়ে গুছিয়েছেন সবটা। তুষিকে মঞ্চের মতো সকাল থেকে শিখিয়েছেন পাত্রপক্ষের সামনে কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, ঢুকতেই যেন সালাম দেয়, একদম মাথা উঁচু করা যাবে না। এমন গম গম করে কথা বলা তো কখনোই নয়, বলতে হবে আস্তে, মেয়েদের মতো, যাতে একবারের জায়গায় কথাটা 10 বার বললেও শুনতে পায় সবাই। তুষি গো ধরে বসে রইল। দাদির তুষ্টিতে সায়না মেলালেও বিরোধিতা করল না। হাসনা মুরগির মাংস, পোলাও আর ডাল রেঁধেছেন। রাতে একবারে ওনাদের খাইয়ে ছাড়ার পরিকল্পনা। আপ্যায়ন যত ভালো হবে তত প্রসন্ন হবেন তারা। তবেই না নাতনিটার কপাল খুলবে। হাসনার তো আনন্দে চোখে জল আসছে। তুষির একটা ঘর হবে, বর হবে। শার্ট প্যান্ট পরে লাফিয়ে বেড়ানো মেয়েটা কোমরে আঁচল গুজে উনুনে হাঁড়ি চড়াবে এক সময়। ছেলের নাম সবুজ, দেখতে বেটে, বেশ কালো, ঢিলে ঢালা প্যান্ট আর হাফ হাতা চেক শার্ট পরে এসেছে। সাথে সবুজের মা আর মামি এসেছেন। ঘটক আফিয়া এসেছেন ফ্রিতে। ভদ্রমহিলার মুখের জিরণ নেই। একের পর এক গালে পান গুচ্ছেন, প্যাচ প্যাচ করে পিক ফেলছেন পরপর। হাসনা দরজা ছেড়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালেন। সরু গলিতে রিক্সা ঢোকার জন্যেই, তাই সবাইকে হেঁটিয়ে আসতে হলো। কাছাকাছি আসতে ভীষণ গদগদ হয়ে পড়লেন প্রৌঢ়া। সালাম দিয়ে বললেন, আসেন আসেন, রাস্তাত কোনো অসুবিধা হয় নাই তো? ছেলের মামি বললেন, না, হয় নাই, কিন্তু এই জায়গায় তো নোংরা কেন? ইস, কি অবস্থা চারপাশের। হাসনা জবাব দিলেন না, চুপচাপ ওনাদের ভেতরে নিয়ে এলেন। গোটা ঘর দেখেই নাক সিটকালেন ছেলের মা। এত ছোট ঘর, এটা ঘর না মুরগির খোপ? ফিক করে হেসে উঠলেন দুজনেই। আফিয়া ভেংচি কাটলেন আড়ালে। নিচতলার 2টো রুম নিয়ে থাকে। সারাক্ষণ ইঁদুর আসে যায়, তাদের আবার বড় বড় কথা। অপমানে হাসনা বানুর মুখখানা ছোট হয়ে গেল। তিনি যে গরিব সব তো জেনে শুনিয়ে এসেছে, তাহলে এমন কটূক্তি করছে কেন? বৃদ্ধা চুপ রইল। পর্দার ওই পার্শ্বতে উত্তর দিল কেউ। হাসিটা থেমে গেল অমনি। ছেলের মা এদিক ওদিক চাইলেন। আফিয়া চোখ বড় করে হাসনাকে দেখলেন। প্রৌঢ়া তিতিবিরক্ত চোখে রান্নাঘরের ওদিকটায় চেয়ে। নির্ঘাত তুষি ওখানে আছে, ওর গলা তো চেনে আফিয়া। প্রসঙ্গ কাটাতে বললেন, আরে বাদ দেন, বসেন আপনারা। হাসনা খালা, চেয়ার দাও না গো। হ দিতাসি। সবুজের চোখ চারপাশে। দেখতে আসা পাত্রী খুঁজছে সে। আফিয়া বলেছেন মেয়ের গায়ের রং টসটসে ফর্সা। সবুজকে আত্মীয় স্বজন কাইল্লা সবুজ বলে ডাকে। তাতে কি, ওর যে একটা সুন্দর বউয়ের খুব শখ। বউ দেখলে যেন সবাই এক কথায় বলে। হাসনা 3খানা প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিলেন। একটা তার, বাকি 2টো আফিয়া দিয়েছেন আজকের জন্য। সবুজ তার মা মামি বসলো। আফিয়া খাটে বসলেন। হাসনা টেবিলটা টেনে টুনে সামনে দিলেন ওনাদের। ছুটে ছুটে নাস্তা শরবত এনে ভরালেন জায়গাটা। সেমাই, বিস্কিট, চানাচুর, আপেল, লেবুর শরবত, ট্যাংও আছে, আর চা দিয়েছেন খেতে। মামি সেমাই নিলেন আগে। 1 চামচ মুখে পুরে শুধালেন, মেয়ে কই? ডাকেন, যে কামে আসছি তা আগে সারি। এত তাড়া কেন? আগে নাস্তা পানি খান, একটু মিষ্টি মুখে দেন, তারপর এইসব হইব। হাসনার কণ্ঠে বিনয়। ছেলের মা বললেন, ও সবের জন্য সময় আছে খালা। আমরা আরো 2 জায়গায় মেয়ে দেখতে যাব। আপনার নাতনিরে পছন্দ হবারও তো একটা ব্যাপার আছে।
তা মেয়ের বাবা শুনলাম অ্যাক্সিডেন্ট করে মরেছে, কিভাবে হলো? হাসনা জিভে ঠোঁট ভেজালেন। রাস্তা পার হইতে গিয়া। আর মা, সে কিভাবে মরলো? অসুখে। ওহ, ছোট থেকে আপনার কাছে ছিল? হ। আফিয়ার ভারী মেজাজ গরম হলো। এসব তো তিনি বলেই নিয়েছেন, আবার এখানে এসে শুনছে মেলানোর জন্য। এত বুদ্ধি এদের। তপ্ত মেজাজে মুখ ঘুরিয়ে পিক ফেললেন তিনি। ছিটকে গিয়ে সেটুকু জানালার বাইরে পড়ল। ছোটে হাসি টেনে বললেন, আমি তো কইলামই আপনি গা, কোনো চিন্তা নাই। মাইয়া সুন্দর আছে, পছন্দ না হইলে টিয়া ফেরত কইছি না। একটু নীরবতা। তারপর পাত্রপক্ষ নাস্তার শরবত খেতে ব্যস্ত হওয়ার মাঝে ফিসফিস করলেন আফিয়া। শাড়ি পিন্দাইছ তো খালা? হাসনা দীর্ঘশ্বাস ফেললেন। না রে, জামা পরতে বাড়াইছি, আমার ভালো কোনো কাপড় নাই তো। আমার তে নিতে পারতা। আচ্ছা হইল, জামাতেই চলবো। ওর ওই ব্যাটা মাইন্সের জামাটি না কিনলেই হয়েছে। পরবো না, আমি বুঝাইয়া কইছি। ছেলের মা খাওয়ায় বহাল রইল, কান সজাগ করে রেখেছেন, কিন্তু এত ধীরে বলছেন দুজনে কিচ্ছুটি শোনা গেল না। মামি অধৈর্য হলেন বোধহয়, বললেন অধীর গলায়, মেয়ে কই? নিয়ে আসেন। শুনছি মাইয়া ফর্সা, তাই আমরা কিন্তু ভালো মতো পরীক্ষা করে নেব। আজকালকার মাইয়ারা তো বস্তা বস্তা মেকআপ মাইকা পাত্রের সামনে আসে, কিন্তু নেওয়ার পর দেখা যায় কালির কালি। বলার সময় একচোট নাক শীতকালেন তিনি, যেন জগতে কালো হওয়া ভীষণ অন্যায়। হাসনার চোখ দুটো আপনা আপনি সবুজের দিকে পড়ল। মা ধরে ফেললেন বোধহয়, কথাখানা টেনে নিয়ে বললেন, আমাগো পোলা কালা, তাতে কি? স্বর্ণের আংটি বাঁকা হইলেও যে দাম, সোজা হইলেও তাই। পুরুষ মানুষের গায়ের রং একটা হইলেই হয়, তাই বউ দরকার সুন্দর, নাইলে নাতি পুতিও তো কালা হইব। হাসনার জিভখানা নিষ্পিষিয়ে উঠল, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বললেন না। তুষি সুন্দর দেখতে, সাজলে শরতের আকাশের ন্যায় লাগবে, কিন্তু ওর যা চালচলন, এই এক দুর্বলতার কবরে হাসনার গলার জোর নেই। হেসে বললেন, তুষি আইতাছে, তৈরি হয়। অত সময় নাই, ডাকেন এক নজর দেখা যাই। সবুজ চুপচাপ বসে রইল। তার ভেতরটা ধৈর্যহীন বটে, তবে মায়ের ওপর সে রাগ করে না। আফিয়ার পান চিবানো শেষ, একটা বিস্কিট তুলে মুখে দিলেন। এরই মাঝে হাজির হলো তুষি। পায়ের শব্দে একই সাথে ফিরে চাইল সবাই। অমনি মাথায় আকাশ ভাঙলো হাসনার। তুষি থ্রি পিস পরেনি, সেই শার্ট প্যান্ট পরনে, জিন্সটাকে গুটিয়ে আবার উঁচুতেও তুলেছে। মোমের মতো পায়ের একাংশ দৃশ্যমান। গেঞ্জির উপর পরা শার্টের মাথা পেঁচিয়ে পেটের কাছে দড়ির মতো বাঁধা। আফিয়ার খাবার গলায় আটকে পড়ল। ছেলের মা মামি হতবাক, হতচেতন। প্রকট নেত্রে তুষির আপাত মস্তক দেখলেন দুজনে। এটা কেডা? তুষি কোমরে দুহাত দিয়ে দাঁড়ালো, খুব ভাব নিয়ে বলল, মাই নেম ইজ তুষি, দিস বস্তির ওয়ান অ্যান্ড অনলি সেলিব্রিটি। সবুজ হা করেছে। তুষির পা থেকে মাথা মেপে নিয়েছে এক পল। ভারী সুন্দর মেয়ে। মামি তড়াক করে উঠে দাঁড়ালেন, কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, তুমিই পাত্রী? জামা কাপড়ের কি সিরি ও মা আছে আছে। কিন্তু রোকেয়ার মা, তুমি যে কইলা মাইয়ার খুব ভদ্র, সবসময় মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে। আফিয়ার মুখ চুপসে গেল। একটা সম্বন্ধ পাকা করতে মানুষ কত কি বলে। তিনিও বলেছিলেন বিয়েটা হলে তো রোজগার হতো কিছু, কিন্তু তুষি যে ইজ্জতটা এইভাবে খেয়ে ফেলবে কে জানতো। আমতা আমতা করে বললেন, না মানে আমি তো ওইটাই শুনছিলাম। হাসনা হুঁশে ফিরেছেন। বিশ্বাসে অবিশ্বাসে ঝুলেছিলেন এতক্ষণ। কাল রাত থেকে কাকে তন্ত্রের ন্যায় মুখস্থ করালেন কি কি করবে। তুষি এইভাবে পলচি খেলো। ক্রস্ত এগিয়ে এলেন তিনি। নাতনির বাহুটা টেনে ঘোরালেন নিজের দিকে, কটমট করে বললেন, এদিকে পিনছস তুই? তোরে জামা পিনতে কইছি না? যা, অহন পাল্টাই আয়। জামা পরেছিলাম তো, কিন্তু পাজামা পরতে গিয়ে দেখি ফিতে নেই। ও সব আমি ঢোকাতে পারি, শুধু জামা পরে তো আর কামিং হয় না দাদি। আবার ওখান থেকে শুনতে পেলাম সবাই আমাকে খুঁজছে। হোয়াই ওয়েটিং?
তাই যা ছিল তাই পরে কামিং। হাসনার কপাল চাপড়ে বললেন, হায় হায় খোদা, এটা কি মাইয়া না আর কিছু? পায়জামার ফিতা নাই, আমারে ডাকতে আইস কইছি, তুই আমনে আইসোস? অহন হকলি কি মনে করব? তুষি কাঁধু চালো। সে আমি কি জানি, যাদের মন তাদের চিন্তা। ও মা, ঠ্যাং গুলিয়েছ দাদি, আগে বলবা না? তুষি চপল পায়ে টেবিলের কাছে এলো, ছেলের মায়ের সামনে থেকে টেনে নিল গ্লাসটা। ভদ্রমহিলা হা করে ফেললেন। তুষি ঢক ঢক করে চুমুক দিতেই সবাই তব্দ খেলেন একজোট। আফিয়ার জিভ দাঁতের ফাঁকে পড়ে এক হাত বেরিয়ে এলো। হাসনা চোখ খিচে নিলেন লজ্জায়। তুষি পুরোটা এক নিঃশ্বাসে শেষ করে থামলো। মুখ মুছতেই সবুজ লেবুর শরবত বাড়িয়ে দেয়। হাসি হাসি মুখ করে বলে, এটাও খান, আপনার মনে হয় খুব পিপাসা পেয়েছে। নো, নট নিড। আচ্ছা, আপনি কি দাদির রিক্সাওয়ালা? হ্যাঁ। বাংলা বোঝেন না? স্টাডি করেননি? আপনি পাত্র যার সাথে আমার বিয়ের কথা চলবে? সবুজের মাঝে থতমত ভাব, দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ঘাড় নাড়ল তাও। জি। তুষি কপালে ভাঁজ ফেলে বলল, এক্সপিরিয়েন্স? বিয়ের কথা চলছে দুজনের, কিন্তু আপনি বসে আছেন। আই স্টার্টিং কেন? ওয়াই? উঠুন, এখন আমি বসবো। আফিয়ার ঠোঁট দুই দিকে চলে গেছে। ছেলের মায়ের চোখ কপালে। হাসনা দিশেহারা, দিগ্ভ্রান্ত। নাতনিকে থামাতে চাইছেন, কিন্তু কি বলবেন কি করবেন, আমূল হযবরল সবেতে। সবুজ কিছু ভ্যাবাচাকা খেলো, মায়ের দিকে চেয়ে চেয়ে দাঁড়ালো তাও। তুষি বসলো আরাম করে। উরুর ওপর আরেক পা তুলে হাত ছড়ালো হাতলের ওপর। আফিয়ার মনে হলো এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবেন। কপালটা চেপে চোখটা এদিক সেদিক ঘুরলো, শরীরটাও টলল একটু। মামি হতবাকে আওড়ালেন, এ কেমন মাইয়া, বেটা মাইনসের মতো চলছে? আপিয়া ভাবি, আপনি না কইলেন মাইয়া সুশীল? কথা কইলে কাছে বইসা টের পাওন যায় না? এ তো দেখি পুরাই উল্টা। আফিয়া কি বলবেন, চমকের ভারে নিজেই নিতে পারছেন না। তুষির এসবে আগ্রহ নেই। চানাচুরের বাটিটা হাতে নিয়ে বাদাম মুখে পড়ল, নাক কুচকে বলল, ইস, কোন দোকান থেকে এনেছো দাদি? পুরো এই রিক্সাওয়ালার মুখের মতো নেতিয়ে গেছে। সবুজের আদল সংকীর্ণ হয়। আহত চিত্তে চেহারায় হাত বোলায় একবার। মা চটে বললেন, কি? আমার পোলার চেহারা নেতাই না বাদামের মতো? কত সাহস এই মাইয়ার! বুঝছি, এ মাইয়া বেয়াদব, কুশিক্ষায় বড় হয়েছে। এরম ব্যাডা মাইন্ডসের মতো মাইয়া দেখানোর দরকার নাই। ভাবি চলেন, আয় সবুজ। আফিয়া হতাশ শ্বাস ফেললেন। এসব তো হওয়ারই কথা। হাসনা উদ্বিগ্ন হয়ে বললেন, না না, শোনেন, ও এরকম না, আসলে ওই যে কি। কোনো কথাই কেউ কানে নিল না। সবুজ সুরসুর করে মায়ের পিছু চলল। যেতে যেতে তুষিকে দেখলো কয়েকবার। মা মামি ফুসতে ফুসতে যেই চৌকাটে আসে, ভূতের মতো একলাফে এসে সামনে দাঁড়ালো তুষি। দুদিকে দুহাত মেলে বলল, নো নো নো, চাইলেই তো নট গোয়িং খালারা, এভাবে তো যেতে দেয়া যাবে না, এখনো অনেক কথা বাকি। মামি রেগে রেগে বললেন, তুমি আবার কি কইবা? আর কত বেয়াদবির বাকি আছে শুনি? সরো, যাইতে দাও আমাগো। তুষি মাথা ঝাঁকিয়ে বলল, ইয়েস, নিশ্চয় যাবেন, কিন্তু তার আগে এই যে এতক্ষণ নাস্তাগুলো গিললেন, কিছু আবার নষ্ট করলেন, এসবের যে দাম দিতে হবে। অবাক সকলে। এমন কথা তো কোনো পাত্রীর বাড়ি গিয়ে কশ্চিমকালেও শোনেননি। কণ্ঠে অনিশ্চয়তা। কি কি দিতে হইব? দাম বোঝেন না? টাকা, মানি মানি। সব নাস্তা খরচপাতি মিলিয়ে 3,000 টাকা হয়েছে। নিন, ফাটাফাট বের করুন এবার। আফিয়ার বিষম লাগার দশা। তুষি হাত গোটাচ্ছে। মেয়েটা তো তার চেনা। কি ঘটবে এখানে কে জানে। না বাবা, বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। তিনি পানের কৌটা বগল দাবা করলেন। আশপাশটা সতর্ক নয়নে দেখে নিয়ে রান্নাঘরের দোরের দিকে এগোলেন। তারপর পা টিপে টিপে দরজা ছুঁয়ে বেরিয়ে গেলেন দ্রুত। ছেলের মা কণ্ঠশৃঙ্গে নিয়ে বললেন, এটা কি মগের মুল্লুক নাকি? একটুকু নাস্তার দাম এত কেমনে হয়? আমরা তো তেমন কিছু খাইলামই না। মামি সাই মেলালেন। সেটাই তো। তুষি দরজার কাঠে হাত ঠেস দিয়ে দাঁড়ালো, নিরুৎসাহিত বলল, ও সব আমি জানি না। 5,000 না দিলে যেতে দিব না আজ। আমার দাদি সকালে উঠে বাজার করেছে, সারাদিন খেটে খুঁটে রান্না করেছে, তারপর ঘরদোর পরিষ্কার করেছে।
আপ্যায়নের সব ব্যবস্থা করেছে, আবার আপনাদের রাতের খাবারের ব্যবস্থাও আছে। এসবের পেছনে হেভি মানি ওয়েস্টিং, সেসব তো আপনাদেরই দিতে হবে, তাই না? নিন, ফটাফট বের করুন দেখি। মামি বললেন। দিমুনা টাকা কি করবা? তুষি কপাল কুঁচকে ঘাড় বাঁকালো। চাউনিতে বিরক্তি। ঝট করে ধরে খিল দেয়া দাসাটা হাতে তুলে বলল, টাকা বের করুন, না হলে এক একটাকে এমন ঘাত দিব একেবারে জিভ উল্টে পড়ে থাকবি। মাই নেম ইজ তুষি, নট আন্ডার এস্টিমেট মি। হ্যাঁ, কুস্তি শিখেছি 2 বছর, চেপে ধরলে এক ছবলে ছবি বানিয়ে দিব। রমণী দুজন আটকে উঠলেন। গোল চোখে বললেন, উমা গো, কি ডাকাইতা মাইয়া! ও সবুজ, তুই কি কস না সবুজ এই লাউয়ের মতো চেহারা নিয়ে কি বলবে? এমন বাড়ি মারবো না, একেবারে 4 ফুটের সবুজ 2 ফুটের হলুদ হয়ে যাবে। সবুজ বোধহয় ঘাবড়ে গেল। প্রথম দফায় পছন্দ হওয়া তুষির এই রূপে সে নিজেও ভরকে গেছে খুব। ছেলেকে চুপ দেখে দুজন হতাশ হলেন। মামি নিরুপায় অথচ গমগমে স্বরে বললেন, ভাবি যা চাই দিয়া দেন। পাত্রের মা 2000 বের করলেন, বাকি 1000 মামিকে মিলিয়ে দিতে হলো। তুষি ছো মেরে নিল পুরোটা। মুখ ঝামটা মেরে প্রথমে মা, এরপর মামি বের হলেন। সবুজ বের হতে নিল। তুষি দুষ্টুমি করে পাটা বাড়িয়ে দিল সামনে। হাঁটতে গিয়ে অমনি হোঁচট খেলো ছেলেটা। টাল খুঁয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়লো মাটিতে। চিল্লিয়ে উঠল ব্যথায়। ও মা গো! টিনটিন বাবলু এসে দাঁড়িয়েছে কেবল। সবুজকে পড়তে দেখে জোরে হেসে ফেললো ওরা। হাততালি দিয়ে বলল, বোয়াল মাছ ধরেছে, বোয়াল মাছ ধরেছে। সবুজ ব্যথা পেয়েছে। মা আর মামি ছুটে এসে ক্রস্ত তুললেন ওকে। কি করে পড়বি আব্বা? দেখে হাঁটস না। সবুজ বোকা চোখে আশপাশ দেখলো। কিসে একটায় পা বেঁধে পড়েছে, কিন্তু কিছু তো নেই। তুষির দিকে চাইলে দেখলো সে টাকার নোট গুনতে ব্যস্ত। মেয়েদের মতো ঠোঁট উল্টালো সবুজ। তারপর হেসে গড়াগড়ি খাওয়া টিনটিনকে ধমকালো। এই ছোকরা চুপ কর, কেউ পড়লে হাসতে হয়। টিনটিনরা থামলো না, তারা দুলে দুলে হাসছে। সবুজ চটে বলল, চলো আম্মা, এনে আর এক মুহূর্ত থাকবো না, যাইবো না। হাসনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন খাটে। মুখায়বে হতাশার ছাপ। তুষির বুঝি আর গতি হলো না। বাবলুরা ঘরের ভেতর ঢুকলো। ওস্তাদ তোমারে বলে দেখতে আইছে। তুষি বলল, ওই তো ছাগলের দল মিলে দেখে গেল। বাবলু নির্বোধের ন্যায় বলল, কেমনে দেখলা ওস্তাদ? কি কি দেখলা? কুরবানির সময় যে গরু দেখে মাইনছে অমনে? তুষি ধমক দেয়। চুপ কর ব্যাককল। তারপর হাসনার কাছে এসে দাঁড়ালো মেয়েটা। পাশে টাকাগুলো রাখলো। বলল, এত সেন্টি খাচ্ছ কেন? টাকা যা লোকসান হয়েছিল সব সুদে আসলে উসুল করে এনে দিলাম। ওদের জন্য যা যা রেঁধেছ সব আমরা খেয়ে শেষ করে দিচ্ছি। কপালে হাত না দিয়ে যাও, খাবার দাও। হাসনা যেন গরম তেলের রূপ। তুষির কথায় পানি ছিটে পড়লো। অমনি ছ্যাত করে উঠলেন। নাটক মারাস আমার লাগে? এত কাহিনী কইরা অহন আমারে সান্ত্বনা দিতে আইসস? তুষি অবোধের মতো বলল, আরে নট আই ডুইং, আমি কি করলাম? জানোস না কি করছস? তুই অগো ভাগাইলি কেন? তুই কাইল আমারে কইছিলি তুই বিয়ায় রাজি, তাইলে আইসি সিনেমাটি করলি কা তুষি? রোকে আর মার সামনে আমার মান ইজ্জত সব শেষ কইরা দিলি। আমি বিয়েতে রাজি এ কথা কখন বলেছি? না হাসনা চোখ রাঙিয়ে চাইলেন। কাল কস নাই? না তো, আমি শুধু বলেছি পাত্রপক্ষের সামনে বসবো, সে তো বসলাম। ওই 8 ইঞ্চি কুমড়োটাকে তুলে ওর চেয়ারে তোমার সামনেই বসলাম। সে কখনো কথার খেলাপ করে বলো তো? আমি কিন্তু আমার কথা রেখেছি, তাই না? হাসনা কিছু বলতে চাইলেন, তুষি আটকালো। বলল ফের, দাদি শোনো, এই তাল বেগুনের মতো দেখতে ছেলে পেলে আমি বিয়ে করব না। দুনিয়ার হ্যান্ডসাম ছেলে এলেও করব না। তুষি জেনাস, ওকে সামলানোর জন্য কেউ জন্মায়নি। এর চেয়ে বিন্দাস আছি, থাকি। এর সাথে আমার যায়। ভাগিয়েছি, বেশ করেছি। হাসনা দুম করে উঠে দাঁড়ালেন। বেশ করছস। তুষি মাথা নাড়ল। ইয়েস। খারা, আইস তোর একদিন কি আমার একদিন। সাদা আঁচলটা কোমরে গুছতে গুছতে রান্নাঘরে ছুটে এলেন প্রৌঢ়া। তুষি কপাল কুচকে চেয়ে রইল সেদিকে। টিনটিনের কণ্ঠে কৌতূহল। কি আনতে গেছে কত? বাবলুর কথাই উচ্ছ্বাস। খাউন দেবে মনে হয়। ছেলেটার কথা ফলল না।
উল্টে রণচণ্ডীর মতো রূপ নিয়ে ঝাঁটা হাতে ছুটে এলেন হাসনা। তুষি আতকে উঠল, ভোদর লাগিয়ে বলল, বুড়ি খেপেছে রে, পালা পালা। টিনটিন বাবলু তুষির পেছন পেছন ছুটল। হাসনা হুঙ্কার ছুটতে ছুটতে গেলেন পিছু পথ। শরীরটা সায় না দেয় দাঁড়ালেন। তারপর তুষি তার দল সমেত হাওয়া হয়ে যাচ্ছে। বৃদ্ধা ফুসতে ফুসতে বললেন, যাবি কই পালাইয়া? আজকে বাড়িতে আই তুই, তোর হাড্ডি ভাঙবো আমি। কত বড় কুস্তিগির হইছস দেখতাছি। অন্ধকার রাতে প্রথম প্রহর, সময় প্রায় 8টা পেরিয়েছে। শাহবাগের ফুটপাত ধরে হাঁটছে তুষি। দুপাশে তার ছায়া সঙ্গী দুজন। সবার মুখ ভার, মনটাও খারাপ। খিদেতে বাবলুর চোখ মুখ শুকিয়ে বসেছে। 1 ঘন্টার বেশি না খেয়েও ও থাকতে পারে না। সেখানে দুপুরে দুটো ভাতের পর আর কিচ্ছু মুখে তোলেনি। তুষি আর হাঁটবে না, পা ব্যথা করছে। ফুটপাতের আইলে ধপ করে বসে পড়ল। তাই দেখা দেখি বসলো ওরাও। বাবলু উসখুসে চিত্তে বেশিক্ষণ রাশ টানতে পারল না, জিজ্ঞেস করেই ফেলল, ওস্তাদ আইজ আর পকেট মারবা না? তুষির কণ্ঠ ক্লান্ত শোনালো। না, ইচ্ছে করছে না। দাদি মনে হয় কষ্ট পেয়েছে, বুঝলি। টিনটিন বলল, পাইলে পাও, তুমি তো সত্যি কথাই কইছো। ওই আলকাতরার ডিব্বারে আমগুলোকে মানাইব না। তুষি ভ্রু গোছায়। তোরা মানানোর কি বুঝিস? ওর দাঁত বের করে হাসলো। সব বুঝি। বাবলু দুহাতে পেট চেপে ধরেছে, কণ্ঠ কাদো কাদো। ওস্তাদ খিদায় পেট কামড়ায়, কিছু খাওয়াইবা না? আমারও খিদে লাগছে ওস্তাদ, তোমার লাগে নাই? তুষির কাছে টাকা নেই। পাত্রপক্ষের থেকে যা হাতালো তা তো দাদির সামনে রেখে এসেছে। এখন এদের খাওয়াতে হলে পকেট কাটা জরুরি। কিন্তু আজকে ভালো লাগছে না। দাদিকে তো তুষি চেনে, নিশ্চয়ই অভিমানে কেঁদে কেটে ভাসাচ্ছে এখন। কিছু বলতে গেলেও ফোঁস করে উঠবে। খিদে তুষিরও লেগেছে, দুপুরেও কিছু খায়নি। কি যে করবে? তুষির হঠাৎ চোখ পড়ল রাস্তার ওই পারে। জমকালো সাজের একটা কমিউনিটি সেন্টার। দুষ্ট মাথায় চট করে একটা বুদ্ধি এলো ওর। উঠে দাঁড়ালো তড়াক করে। আমাকে দেখতে কেমন লাগছে রে টিনটিন? ও আপাদ মস্তক দেখে বলল, ফ্যান্টাস্টিক। ধোয়া জামা পরছো, চকচক করতাছে। তুষি দুহাতে বালু ঝাড়লো। তোরা এখানেই দাঁড়া, আমি আসছি। বাবলু বলল। কই যাও? তুষির তাকানো দেখে টিনটিন বুঝে ফেলল ঘটনা। ওস্তাদ আইসকাও। হুম। ওরাও দাঁড়ালো এবার, আনন্দ নিয়ে বলল, যাও যাও, আইসকাও পোলাও মাংস খামু, কি মজা। বাবলুর আবদার। আমার লাগিয়া কি রোস্ট 2টা আনবা? আমি গরু খামু না, দাঁতে ব্যথা করে। তুষির চুলগুলোতে বেনি করা আজ। পাত্রপক্ষ আসবে বলে দাদি করে দিয়েছিলেন। শার্টের যে মাথা গিট বাঁধা ছিল সেটাও টেনে টুনে ঠিক করলো। পায়ে একজোড়া চটি ছাড়া বাকি সব ঠিকঠাক। তারপর রাস্তা পেরিয়ে সেন্টারের কাছে এলো। ওই পার হতে চেয়ে রইল বাবলুরা। তুষি এর আগে কয়েকটি সেন্টারে ঢুকে ফ্রিতে খেয়ে এসেছে, আবার পলিতে করে খাবার এনে ওদেরও খাইয়েছে। এখন অব্দি ধরা টরা পড়েনি, তাই ওরা নিশ্চিন্ত, আজও ধরা পড়বে না। তুষি ওত পেতে রইল, বোঝার চেষ্টা করলো পরিবেশ কেমন। গেটে গার্ড নেই, যে আসছে সেই ঢুকছে আরামে। তুষির ঝলমলে মুখখানায় সূর্যের কিরণ। বুক চিতিয়ে শুরুত করে ঢুকে গেল ভেতরে। স্টেজ ফাঁকা তখনও, বরবউ কেউ আসেনি। পেছনের সাইনবোর্ডে পেঁচানো ইংরেজিতে কিছু লেখা, মনে হয় বরবউয়ের নাম। তুষিও সব পড়তে পারেনি। ও এদিক ওদিক চেয়ে খাবারের জায়গা খুঁজছে। এখনো কেউ খেতে বসেনি দেখে চসূচক শব্দ তুলল জিভে। কিন্তু ফেরত যাওয়া যাবে না। খাবারের দারুণ গন্ধ পাওয়া যাচ্ছে, নিশ্চিত হাইফাই খাবার হবে। তুষির খিদেটা কগুণ বেড়ে গেল তাতেই। যেখানে পুরো সেন্টারের সবাই দারুণ সব সাজসজ্জায় মোড়ানো, সেখানে মেয়েটা বড্ড বেমানান। কয়েকজন ওকে দেখলো ঘুরে ফিরে, কিন্তু তুষির তাতে নার্ভাস লাগছে না। এরকম ফ্রিতে বিয়ে ও কত খেয়েছে। তুষি অতিথি সারিতে এসে একটা চেয়ার টেনে বসলো। একটু পর এক মাঝবয়সী ভদ্রমহিলাও এলেন। ফোনে কথা বলতে বলতে চাইলেন ওর দিকে। নজর গিয়ে আটকালো পায়ের চটির ওপর। কপাল কুঁচকে বললেন, কোন পক্ষ তুমি? তুষি পাল্টা প্রশ্ন করলো। আপনি কোন পক্ষের? মেয়ে পক্ষের, আমার মেয়ের বান্ধবীর বিয়ে। ও, আমিও মেয়ে পক্ষের, অনেক দুঃসম্পর্কের আত্মীয়, চিনে কাজ নেই। ভদ্রমহিলা একটু অবাক হলেন, কেমন কাঠখোট্টা জবাব।
চোখের কোণ তুলে ওকে মাপলেন কয়েক পল। তুষি একটু ঘাবড়ে গেল। আর বসে থাকা বিপদ। উঠে এলো ক্রস্ত। ঠিক তখনই ওর পাশ কাটিয়ে ঝড়ের মতো ছুটে গেল কেউ একজন। গতির দ্রুততায় বাহুতে ধাক্কা লাগলো তুষির। মেয়েটা ছিটকে গিয়ে দেয়ালের সাথে মিশলো, ফিরল কটমটিয়ে। কোন রাত কানারে দেখলো একটা অল্প বয়সী মেয়ে ছুটে যাচ্ছে, হাতে ব্যাগ। তুষির রাগটা পাল্টে গেল কৌতূহলে। মেয়েটা হন্তদন্ত গতিতে গিয়ে পৌঁছালো এক ভদ্রলোকের কাছে। তুষির জিজ্ঞাসু চিত্তে টান পড়লো অমনি। কি ঘটেছে জানা নেই। এগুলো ওদিকে। মেয়েটা ভদ্রলোককে টেনে টুনে কোনার এক কামরায় গিয়ে ঢুকেছে। তুষি সন্তর্পণে গিয়ে আড়ি পাতলো। প্রথমটুকু না শুনলেও পরেরটুকু পৌঁছালো কানে। মেয়েটা অস্থির হয়ে বলছে, এখন কি হবে মামা? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। মানুষ জানাজানি হলে তো। ভদ্রলোকের মুখ ফ্যাকাশে দেখালো, হাতটা আপনা আপনি চলে গেল বুকে। ঢলে পড়তে দেখে মেয়েটা আঁকড়ে ধরে চেয়ারে বসায়। বিচলিত পায়ে ছুটে বেরিয়ে যায় আবার। তুষি দ্রুত লুকিয়ে পড়ল। ঠোঁট কামড়ে বুঝতে চাইলো ঘটনা কি। তারপর ফের কতগুলো পায়ের শব্দ। মেয়েটি একজন পুরুষ আর একজন ভদ্রমহিলাকে ডেকে এনেছে। মহিলা অসুস্থ লোকটির কাছে ছুটে এলেন। কি হয়েছে বলে চিন্তায় একসা হলেন নিমিষে। তুষি বুঝলো ইনি এই লোকের স্ত্রী। তার পাশের লোকটি হলেন শ্যালক। দুলাভাই বলে ডাকছেন। সবাই মিলে ওনাকে পানি খাওয়ালেন, ফ্যানের বাতাস বাড়ালেন। ভদ্রমহিলা উদ্বিগ্ন হয়ে শুধালেন, হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়লো কেন? আর তুমি তো পার্লারে ছিলে, একা ফিরলে যে? মেয়েটি মাথা নোয়ালো। অসুস্থ ভদ্রলোক কোনো রকমে ফ্যাস ফ্যাসে শ্বাস তুলে বললেন, তোমার মেয়ে পালিয়েছে। চমকে উঠল সবাই। তুষির ভ্রু টান টান হলো। ঘরের ভেতর হা হুতাশ আর অস্থিরতায় ভরে গেল সহসা। মেয়ের মা কাঁদছেন। তুষি কথাবার্তা সব শুনে যা বোঝা গেল তাতে মেয়ে পার্লারে সাজতে গিয়ে ফেকেছে। চিঠিতে লিখে গেছে তার প্রেমিক আছে, সেই ছেলেকে বিয়ে করবে না। আর খবরটা নিয়ে এসেছে মেয়ের বান্ধবী। শ্যালক লোকটি চশমা তুলে উদ্ভ্রান্তের মতো পায়চারি করছেন। মেয়ের বাবা বলছেন, ছেলেপক্ষ চলে আসবে একটু পর। এসব জানাজানি হলে কি হবে? আমি মানুষকে মুখ দেখাবো কি করে? অশান্ত হাতে এক ঢোক পানি খেলেন তিনি। জোরালো শ্বাস টেনে টুনে বললেন, মাঝার, ও বেশি দূর যেতে পারেনি। তুমি কজন লোক পাঠাও, যেভাবেই হোক ওকে ধরে আনো। এটা আমার সম্মানের প্রশ্ন। পালালে আগে পালায়নি কেন? এখন বিয়ের দিন স্টেজে ওঠার সময়? একটু থেমে বললেন, কেউ কিছু জানার আগে ওকে ধরে এনে হলেও স্টেজে বসাতে হবে। সর্বনাশ হয়ে যাবে না হলে। যত টাকা লাগে দাও, তাও কজন লোক পাঠাও মাঝার। ভদ্রলোক মাথা নেড়ে কাউকে একটা ফোন করলেন। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন আর এয়ারপোর্ট সবক্ষণে লোক পাঠানোর আদেশ। পেশায় মেয়ের বাবা পাকা ব্যবসায়ী, অর্থের সাথে টুকিটাকি ক্ষমতাও আছে। কিন্তু এপাশে টাকার কথা শুনে তুষির মুখ চকচক করে উঠল। এর মানে মালদার পার্টি, অনেক টাকা আছে। অমনি একটা ফোন দিয়ে আটলো সে। আড়াল ছেড়ে এসে চট করে ঢুকলো ঘরে। কিন্তু আমি যে সব লিসেনিং। কাকু, এবার কি হবে? আচমকা কথায় চমকালো সকলে। এতগুলো চাউনি একই সাথে বর্তালো তার উপর। মাঝার অবাক হয়ে বললেন, তুমি কে? তুষি সব দাঁত দেখিয়ে হাসলো, বাধ্যের ন্যায় জানালো, মাই নেম ইজ তুষি। কারওয়ানের বস্তিতে থাকি। খেতে এলাম, কথা শুনলাম। মেয়ে ভেগে গেছে, তাই না? সো স্যাড। প্রত্যেকে মুখ চাওয়াচাই করলো। বসে থাকা রমণী কণ্ঠে বিস্ময়। তোমার নাম তুষি? মাঝার চটে গেলেন বস্তি শুনে। রেগে মেগে বললেন, এই মেয়ে এখানে ঢুকলে কি করে? এক্ষুনি ঘাট ধরে বের করার ব্যবস্থা করছি, দাঁড়াও। তুষি সজোরে মাথা নাড়লো। ওটি করতে যাবে না, তাহলে বাইরে গিয়ে একেবারে মাইকিং করে জানিয়ে দিব আপনাদের মেয়ে ভেগেছে। তখন কি হবে? দ্বিতীয়বার মুখ দেখাদেখি করলেন তারা। মেয়ের বাবা শান্তভাবে শুধালেন, কি চাও তুমি? এই তো ভেরি নাইস। আঙ্কেল স্মার্ট মানুষ, বুঝাই যাচ্ছে। শুনুন আঙ্কেল, মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, এসব খুব বাজে কথা। আপনি কাউকে জানাতে না চাইলে আমিও জানাবো না, কিন্তু একটা শর্তে। মাঝার অধৈর্য। কি সত্য? হ্যাঁ, শুনি তো। তুষির মাঝে ভয় ডর কিচ্ছু নেই। এতগুলো অচেনা মানুষের সামনে কেমন বুক ফুলে আছে। চটপট বলল, 5,000 টাকা দিতে হবে। বিকেল থেকে কিচ্ছু খাইনি, খাই দাই তারপর বাড়ি চলে যাই। মেয়ের বাবা ঝামেলা চাইছেন না, বললেন এক কথায়, মাঝার, একে টাকা দিয়ে বিদায় করো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমি দেখি ওদিকটা সামলাই। ভদ্রলোক আস্তে ধীরে উঠে বেরিয়ে গেলেন। মাঝার ব্যতীত একে একে সবাই তার পিছু পিছু চলল। তুষি বলল, দিন কাকু,
শুভ কাজে দেরি করতে নেই। ও, ভাঙতি দিলে ভালো হয়। মাঝার বিরক্ত, দাঁত চেপে পকেটে হাত দিলেন। এর মাঝে বাইরে থেকে শোরগোল এলো, বর এসেছে। ভদ্রলোক থমকালেন, চোখ মুখে দুশ্চিন্তা জেঁকে বসলো। হঠাৎ চোখ পড়ল তুষির ওপর। সহসা কিছু একটা ঘূর্ণির মতো বেজে উঠল মাথায়। প্রশ্ন করলেন, আমার একটা কাজ করে দেবে মেয়ে? তুষি হাত নাড়ল। না, ওসব কাজ ফাজ আমি করি না, টাকা দিন, চলে যাই। হ্যাঁ, আগে শোন তো, করে দিলে পাক্কা 20,000 দেবো। তুষির ঠোঁট আলাদা হয়ে গেল, চোখ দুটো ঠিকরে এলো প্রায়। কণ্ঠ শৃঙ্গে নিয়ে বলল, ইস, 20,000? আরে বাস, এজন্যই মনে হয় সকাল থেকে হ্যান্ড চুল কাটছিল। করবি? তুষি লাফিয়ে উঠল। করব। কি কাজ খালি বলুন। মাঝার ঠোঁট ছাড়িয়ে হাসলেন, সে বড় চতুরে হাসি। তুষি সেই হাসিতে সেটাই অহেতুক বোকা বনে যায়। অশনির একটা দুরু দুরু সংকেত আড়াআড়ি দাগ কাটে মনে। কেন যেন ঘেমে গেল মেয়েটা। জিভে ঠোঁট চুবিয়ে হাত তুলে মুছল সেটুকু। এরপর কপালে কি আছে কে জানে। সময় তখন অনেক। আস্তে ধীরে রাতের প্রহর বাড়ছে। কমিউনিটি সেন্টারে মানুষের কোলাহলে মুখরিত তখনও। অনেকগুলো কণ্ঠের আওয়াজ আসছে কানে। ইয়া বড় ঘোমটার ফাঁক গলে পরিবেশ বোঝার চেষ্টা করল তুষি। না, কিছু দেখা যাচ্ছে না। এত ভারী জামা কোন বজ্জাত বানিয়েছে এটা? তুষির এসবে অভ্যেস নেই। মনে হচ্ছে কাপড় নয়, গায়ে 10টা বস্তা চাপিয়ে দিয়েছে। তারপর এই উঁচু জুতো। তুষির এখন রাগ হচ্ছে। টাকার লোভেও কেন রাজি হলো? পরপর পিঠ সোজা করে ভাবলো, থাক, একটু অ্যাক্টিং তো করতে হবে। তার বদলে এতগুলো টাকা পেলে তুষিদের আর কোনো ধার দেনা থাকবে না। দাদিকেও 1 মাস বসিয়ে বসিয়ে খাওয়াবে। তুষি তো দেখতে পায় দাদির শরীর অবস্থা। কাশির তোপে ঘুম হয় না রাতে, প্রায়ই শরীর গরম থাকে। তাও দাদি কাজ করতে যায়, দুটো অন্যের জন্য খাটে। তুষির ইনকামের তো আর ঠিক নেই, আজ বেশি হলে কাল হয় না। মানুষগুলো চালাক হয়ে গেছে, কেউই পকেটে ক্যাশ নিয়ে বের হয় না। ও লেহেঙ্গার দুমাথা উঁচু করে ধরলো, যেই পা বাড়াবে হিলটা নড়বড়ে হয়ে পড়তে ধরলো অমনি। প্রস্ত পিলারটাকে জাপটে ধরলো দুহাতে। কনের বান্ধবীর নাম মুক্তা। মেয়েটা ছুটে এলো কাছে, ফিসফিস করে বলল, আস্তে আস্তে হাঁটো, এমন তাড়াহুড়ো করলে তো ধরা পড়ে যাবে। ওকে ওকে, শিওর। তুষি বোঝালো সে পারবে, কিন্তু সাহস হলো না। 2 তলা হিল কি বাপের জন্মে পড়েছে? মিনমিন করে বলল, মাই হ্যান্ড ধরে রাখুন তো। হোঁচট ইটিং করলে সম্মান গোয়িং হয়ে যাবে। মুক্তার মুখে বিরক্তি, কিন্তু মাঝার ওকে পই পই করে বলে দিয়েছেন তুষিকে সব রকম সাহায্য করতে হবে। এর মাঝে কনেকে খুঁজে আনবেন তারা। সেই সময়টাতে শুধু বসে যে বরের পাশে বসবে তুষি। যখনই কনেকে নিয়ে আসা হবে, একটা কোনো ছুতো দেখিয়ে নেমে আসবে মেয়েটা। কিন্তু মুক্তা জানে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তার সামনে দিয়ে তো বয়ফ্রেন্ডের বাইকে করে পালালো মেয়েটা। সাহায্যও সেই করেছে, কিন্তু ওসব তো ঘূর্ণাক্ষরেও কাউকে বলা যাবে না। তবে সব প্রশ্নের মুখোমুখি ওকে হতে হবে। সেজন্য মুক্তা ভান করছে কিছু না জানার। এরা খুঁজে মরুক, যা ইচ্ছে হোক, ও বিপাকে না পড়লেই হয়। মেয়েটা মুখ ভার করে তুষিকে নিয়ে স্টেজের কাছে এলো। তুষি কিছু দেখতে পাচ্ছে না। উকি ঝুঁকি দেওয়া নিষেধ। মাঝারের করা কথা, প্রতি তিরিং বিরিংয়ে 1000 টাকা কাটা। স্টেজে এখন বর বসে। তখনই তো বর আসার শোরগোল শুনেছিল। তুষি দাঁড়াতে চারদিকটায় হইচই শুরু হলো ফের। ফুলের পাপড়ি ছেটালো কেউ কেউ। তুষির এসবে খুব বিরক্ত লাগছে। এই যে বিশাল ঘোমটা, এটাই তার কারণ। গাটা এত কুটকুট করছে না, মনে হচ্ছে টান মেরে সব খুলে ফেলতে। তখনই কোনো মেলিস্বর কানে এলো, স্ফূর্ত চিত্তে বলছে। সাথে সুর মেলালো আরো কজন। বর উঠে এলো বোধহয়। নাগরা জুতার মচমচে শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছে তুষি। চুপচাপ এসে হাত পাতল সে। তুষি হাত দেখেনি, তার ঘোমটা এর চেয়েও বড়। মুক্ত কোনোই দিয়ে গুঁতো দিল বাহুতে, কণ্ঠ চেপে বলল, বর হাত বাড়িয়ে আছে, ধরো। তুষি বলল, ডানে না বামে? নাক বরাবর। তুষি আন্দাজ মতো হাতটা তুলল। টের পেল একটা খসখসে অমসৃণ তালুর ছোঁয়া এসে কবজিতে লেগেছে। কেন যেন বুকখানা ধক করে কেঁপে উঠল ওর। গলাটা শুকিয়ে বসলো অহেতুক। লোকটা হাতে টান বসালো। আপনা আপনি তুষির শরীরটা উঠে এলো ওপরে। গুটি গুটি পায়ে গিয়ে বসলো সোফায়। সে মেয়েটি তার কাঁধে হাত রাখলো, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আসলে সময় পাইনি, এত তাড়াহুড়োর আয়োজন না তাই। এক ভদ্রমহিলা শুধালেন,
ও এরকম ঘুমটা দিয়েছে কেন? এখন কি ওই যুগ আছে? এই উত্তর মুক্তা জানে। মাঝার আগে শিখিয়ে দিয়েছিলেন, চটপট বলল। ওর খুব মাথা ব্যথা করছে আন্টি, এখানে এত আলো তাকাতে পারছে না, মাইগ্রেনের সমস্যা বোঝেনি তো। এখন এরকম থাকুক, একটু সুস্থ লাগলে ঠিক করে দেবে। আচ্ছা, সেই ভালো। তুষি শক্ত হয়ে সোফায় বসে রইল। ঘামে দরদর করছে শরীরটা, হাত পা চুলকাচ্ছে। আচ্ছা জ্বালাতো, মেয়েদের জামা কাপড় পরতে এত কষ্ট, এসব পরে সবাই বিয়ে করে কিভাবে? তুষি তো বিয়ে করলেও ওই প্যান্ট শার্ট পরেই করবে। ও টের পাচ্ছে কতগুলো পা স্টেজে উঠছে নামছে পরপর। সামনে থাকা ক্যাচ ক্যাচ করে ছবি তুলছে কখনো। কেউ যদি বইয়ের ঘুমটা তুলতেও চায়, আটকে দিচ্ছে মুক্তা। ইনিয়ে বিনিয়ে বাদ সাধাই এখন তার একমাত্র দায়িত্ব। সময় কাটলো, খাওয়া দাওয়া শুরু হলো এদিকটায়। মেয়ের বাবা সে নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়লেন। তুষি ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে। আর কতক্ষণ বসে থাকবে এরকম? এখনো কি ভেগে যাওয়া মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি? তখনই একজন পুরুষ কণ্ঠ বললেন, কাজী সাহেব আসুন, শুভ কাজে আর দেরি করে লাভ নেই। মুক্তা চোখ বড় বড় করে ফেললো। এই রে, কাজে এলে তো বিয়ে পড়ানো শুরু হবে। হায় হায়, ও দমকা হওয়ার মতো এক ছুটে স্টেজ থেকে নামলো। মাঝার সেন্টারের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। মেয়েটা এসেই হড়বড়িয়ে শুধালো, মামা মামা, কোনো খবর পেলেন? মাঝারের মুখ কালো, থমথমে গলায় বললেন, এখন তাহলে কি হবে? ওইদিকে যে কাজী টাকা হচ্ছে, বিয়ে পড়িয়ে দিলে তো সর্বনাশ। মেয়েটাকে নামিয়ে আনবো? মাঝারের মুখখানা চিন্তায় শুষ্ক। তুষিকে বউ সাজিয়ে স্টেজে বসানো বুদ্ধিটা শুধুমাত্র ওনার। দুলাভাই আপা এখনো কিচ্ছু জানে না। কি করবেন এই মুহূর্তে? মাথায় ঢুকছেও না কিছু। তাদের মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। শহরে আছে না শহরের বাইরে যাবে তাও জানা নেই। এত অল্প সময় কোত্থেকে ধরে আনবেন? দুলাভাই তো হুকুম বেঁধে দিয়েই খালাস। মুক্তা নিজেই বলল, আঙ্কেল আন্টিকে বলে দিলে ভালো হতো না? তুমি এত চিন্তা না করে স্টেজে যাও, যা হবে দেখা যাবে। মুক্তার কথা বলল না, করুক যা খুশি, ওর কি। চুপচাপ ঘাড় নেড়ে ফিরে গেল জায়গায়। মাজাহারের মাথা ব্যথা উঠেছে। বরপক্ষ চলে এসেছে শুনেই বুদ্ধি বিবেচনা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আপাতত ব্যাপারটা ম্যানেজ করা দরকার। এই মেয়েকে স্টেজে বসিয়ে রেখে নিজেদের মেয়েকে খুঁজবেন। এরপর পেয়ে গেলে না হয় আরামসে অদল বদল করা যেত। কিন্তু এখন তো সে আশাও শেষ। যত দিকে যত লোক পাঠালেন সবার একই উত্তর খুঁজে পাচ্ছে না। আবার এই মুহূর্তে তুষিকেও স্টেজ থেকে উঠিয়ে আনা যাবে না। পরিস্থিতি এখন যা হাতে আছে তাও বিগড়ে যাবে। মেয়েটা মুখ খুললেও বিপদ। না, কিছু একটা ভাবতে হবে এখন, অনেক বড় শক্ত কিছু, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। বিপদ যখন নিজেই বাড়ালেন, ওনাকেই তো কমাতে হবে তা। কাজে আসার কথায় মাথায় বোম পড়ল তুষির। এ বেটা এলে তো কবুল বলতে হবে। কবুল বললে না বিয়ে হয়ে যায়। কি আজগুবি কথা! তুষির বিয়ে হবে কোথাকার কোন ভাল্লুকের সাথে। হায় খোদা! এখন ভদ্রলোকের সাথে আরো বেশ কজন এলেন। অল্প ভিড়েই ভরে গেল জায়গাটা। খাতা খুলেছেন তিনি, হা করবেন কিছু বলতে। আচমকা তড়াক করে দাঁড়িয়ে পড়ল তুষি। সবার নজর একই সাথে বর্তালো এদিকে। সেন্টারে মোট 3টে রুম। একটা খাওয়া দাওয়ার, যেটা সবচেয়ে বড়, অন্যটা স্টেজ, আরেকটা কোণার দিকে ছোট ঘর, যেখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র আপাতত রেখেছেন ওনারা। মেয়ের মা এতক্ষণ স্বামীর সাথে ছিলেন। সবে সবে বুক ব্যথা সেরেছে মানুষটার। মেয়ে বিয়ের আসর ছেড়ে পালানোর ঝক্কি তো আর মাথা থেকে যায়নি। কখন কি হয়ে যায়। ভদ্রমহিলা স্টেজের এদিকটায় এসে দাঁড়ালেন এবার। বরকে বরণ করার পর আর পা ফেলেননি এখানে। স্টেজে লেহেঙ্গা পরিহিত এক ঘোমটাওয়ালি দেখে আটকে উঠলেন রমণী। তার মেয়েকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে স্টেজে ওটা কে? উদ্বিগ্ন পাজোড়া বাড়াতে গেলে পেছন থেকে হাতটা চেপে ধরলেন মাঝহার। আস্তে করে বললেন, যেও না আপা। স্টেজে কে বসে আছে? মাঝহার এদিক ওদিক সতর্ক চোখ বোলালেন, আরো ধীর করলেন গলার স্বর। ওই বস্তির মেয়েটাকে বসিয়েছি। ভদ্রমহিলা যেন আকাশ থেকে পড়লেন। কি বলছিস, কেন? চুপ করে থাকো আপা, বোকার মতো কাজ করে ফেলেছি, কিন্তু এখন আর কিছু করার নেই। তুষি খাম্বার মতো দাঁড়িয়ে আছে, নড়ছে না চড়ছে না দেখে এক ভদ্রমহিলা শুধালেন, কি হয়েছে মা, কিছু লাগবে? মুক্তার চোখ মুখ আশঙ্কায় কাট, কথা টেনে নিল। মনে হয় ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে যাবি? তুষি জোরে জোরে মাথা ঝাঁকালো। ওয়াশরুম কেন?
আপাতত যে কোনো এক রুমে যেতে পারলেই হবে। ওই মাঝহার বেটাকে খুঁজতে হবে তো, ওকে ফাঁসিয়ে দিয়ে কই ঘাপটি মারতে গেল। মুক্তা ওকে সাথে নিয়ে হাওয়ার গতিতে নেমে এলো নিচে। মাঝহার দেখে বুঝলেন ঘটনা কি। চসূচক শব্দ করে হেঁটে এলেন কয়েক পা। তুষি সোজা সেই কোনার রুমটায় ঢুকেছে। মাথার ঘোমটা একটানে খুলে চারপাশটায় দেখলো। মাঝহারও ঢুকলেন তখনই। প্রথমে মুক্তাকে বললেন, তুমি বাইরে যাও, দেখো ওই দিকটা। মেয়েটা বাধ্য, বিদায় নিল এক কথায়। পরপরই খ্যাক করে জিজ্ঞেস করলেন ভদ্রলোক, কি সমস্যা তোর? ওভাবে নেমে এলি কেন? তুষিও কম যায় না, তার কণ্ঠও একই রকম। তো কি করব, দেখছেন না কাজই চলে এসেছে, আর একটু বসে থাকলেই তো বিয়ে হয়ে যেত। গেলে যাবে, সেজন্য নেমে আসবি? তুষির চোখ কপালে উঠে গেল, হতবাক আওড়ালো। মানে গেলে যাবে মানে কি? আপনি তো বলেছিলেন শুধু কিছুক্ষণ বসে থাকার কথা। তারপর আপনাদের মেয়ে পেয়ে গেলে আমার সাথে পাল্টাপাল্টি করবেন। তাহলে এখন অন্য সুর তুলেছেন কেন? মাঝহার বললেন, বলেছিলাম, কিন্তু এখন সেরকম হবে না। মেয়েকে পাওয়া যায়নি, হয়তো শহরের বাইরে চলে গেছে। তাতে আমার কি? আমার সাথে যা কথা হয়েছিল সেটা তো করেছি, তাই না? এখন টাকা দিন। তুষি হাত পাতলো। মাঝহার রেগে বললেন, টাকা টাকা করবি না মেয়ে, বলেছি তো দেবো। স্টেজে গিয়ে বস যা। এটা কি ইয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, মানে ফাজলাম করছেন আমার সাথে? আবার গিয়ে বসবো মানে? দেখছেন না বিয়ে পড়ানোর তোড়জোড় চলছে। আমি ওসব বিয়ে টিয়ের চক্করে নেই। চুপচাপ টাকা দিন, না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ কি না হলে? কাজ শেষ না করলে একটা টাকাও পাবি না। তুষি ভীষণ চটে বলল, ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিব যে আপনাদের মেয়ে ভেগে গেছে, আর সেজন্য আমাকে এখানে বউ সাজিয়ে বসিয়ে রেখেছেন আপনি। ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ দেখাচ্ছি, করব দেখবেন। মাঝহার হ্যাঁ না বললেন না। তুষি বাইরে যেতে হাঁটা ধরলো ঘুরে। অমনি পিছু ডাকলেন তিনি। দাঁড়া। তুষি ঠোঁট কামড়ে হাসলো। এই তো বাছা, লাইনে এসো। ফিরে চাইলো গম্ভীর মুখে। মাঝহার শুধালেন, তুই জানিস এটা কার বিয়ে? তুষির কণ্ঠে অনীহা। কার কি? এসপি ইয়াসির আবার স্বার্থের মতিঝিলের নাম করা পুলিশ অফিসার। চমকে উঠল তুষি। গোটা আকাশ ভেঙে মাথায় পড়ার মতো আর্তনাদ করে বলল, কি? তার চোখে মুখে ভয় দেখে বুকে বল পেলেন মাঝহার। ভাবলেন বস্তির ছাপোষা মেয়ে, পুলিশের নাম শুনেই ঘাবড়ে গেছে। ক্রোড় হেসে বললেন, হ্যাঁ চিনিস তাকে, খুব ডেঞ্জারাস কিন্তু। এতটুকু চাকরি বয়সে ওর মতো বারবার ট্রান্সফার কেউ হয়নি। এই তো কদিন আগেও এমপি রুস্তম আহমেদের ছেলেকে একটা কেসে 10 বছরের সাজা পাইয়ে দিল। আজকে এখানে তারই বিয়ে। তুষির সব প্যাচ বেঁধে গেল। গ্রহ নক্ষত্রের মতো জট পাকিয়ে গোল গোল হয়ে ঘুরল মাথাটা। আজকে ওই পুলিশের বিয়ে হচ্ছে এখানে। ও কি তারই হাত ধরেছিল তখন? এতক্ষণ পাশাপাশিও বসেছিল। ওই পুলিশ যে কতটা ডেঞ্জারাস সে তো তুষি মারপিট দেখে বুঝে গেছে। ওরে তুষি, কোথায় ফেসে যাচ্ছিস তুই? মেয়েটা মনের ভয়ে চেষ্টা করলো লুকাতে। কণ্ঠে চোটপাট বজায় রেখে বলল, তো আমি কি করব? মাঝহার হাসলেন, বললেন, বোকামে, পুলিশের বিয়েতে বউ সেজে এতক্ষণ স্টেজে বসেছিলি। এই কথা জানাজানি হলে ক্ষতিটা আসলে কার? তোর নিজেরই। ইয়াসিরকে তো চিনিস না, যদি জানতে পারে এসব আমাকে কিছু বলবে না, যা বলার তোকে বলবে। কারণ আমরা বড় মাপের বড় মানুষ। শীত কেটে বেরিয়ে আসার অনেক কৌশল জানি। হাসবি তুই। ফ্রেড কেসে সোজা জেলে ভরে দেবে, তখন কি করবি? ভালো উকিল দিয়ে জামিন পাবি, তাও তো হবে না। বস্তিতে থাকিস, এসবের মুরুদ কই? তার চেয়ে আমি যা বলছি শোন, চুপচাপ গিয়ে স্টেজে বস। বিয়ে তো আর সত্যি সত্যি হবে না। ওরা না হয় জানে না মেয়ে বদলে গেছে, তুই আর আমি তো জানবো। মিথ্যা মিথ্যা বিয়ে করলে কিছু হবে না। বিয়ে পড়াতে দে, সেন্টার থেকে আস্তে ধীরে আত্মীয় স্বজনের ভিড়টা কমে যাক। যখন শুধু 2 পরিবারের লোক থাকবে, আমি তোকে ঠিক বের করার একটা উপায় বানিয়ে দেবো। তখন তুই তোর মতো নিজের বাড়ি চলে যাস। কিন্তু এখন কোনো রকম কোনো ফাজলামো করা যাবে না। সেন্টার ভর্তি লোক জানলে সমস্যা হবে। যদিও আমার চিন্তা নেই, কারণ ফাঁসবি তো তুই। তুষি ভয় পেল, ভীষণ ভয়। মাঝহারের হুমকিতে কিনা জানে না, তবে ইয়াসিরের শক্তপোক্ত মুখটা ভাসল চোখে। গলবিল শুকিয়ে এলো খুব। টেবিলের উপর জলের বোতল ছিল। হাত তুলেই ঠক ঠক করে পানি খেল তুষি। মাঝহার মিটমিট হাসছেন।
টোপ তাহলে ভালো গেলেছে, কিন্তু আপাতত এই মেয়ে ছাড়া তার কাছে তৃতীয় উপায় নেই। পরিস্থিতি সামলাতে ভুল একটা করলেও এখন সেটা নিয়ন্ত্রণ করতে হবে, পরে যা হবে দেখা যাবে না হয়। তুষি অনেকটা পানি খেলো, হাত দিয়ে মুখ মুছে শ্বাস নিল বড় করে, কণ্ঠে অনিশ্চয়তা। সত্যি আমাকে বাড়ি যাওয়ার উপায় করে দেবেন তো? কিছু হবে না তো? আমি আমার মতো বের হতে পারবো তো? পারবি, যদি আমার কথা শুনিস তাহলে পারবি। এই যে বেঁকে বসলি একটু আগে, এরকম হলে আমি কোনো কিছুতেই নেই। টাকা তো পাবিই না, উল্টেই। বুঝেছি, ফাঁসিয়ে দেবেন তাই তো? ভদ্রলোকের স্বরটা এবার নরম হলো, বললেন, হ্যাঁ বললাম না, তোমাকে বাঁচিয়ে নেব। 20-এর জায়গায় দরকার হলে আরও 10,000 বেশি পাবে। শুধু শুধু ইয়াসিরের সাথে ফ্রেড কেস খাওয়ার থেকে আমাদের কথা শোনো, স্টেজে ফিরে যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই তোমাকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। তুষি তাও চিন্তায় ভুগছে। একরকম উভয় সংকটে থুবড়ে পড়েছে বেচারি। এ লোকের কথা একদিকে ঠিক, জেলে ঢুকলে বের হয়ে আসার মতো ক্ষমতা, টাকা কিছুই ওদের নেই। যদি সত্যি উল্টোপাল্টা কেস ফাঁসিয়ে দেয়, ওই বদ পুলিশকে তো তুষি চেনে। বউ ভেগে গেছে শুনলে রাগ ওর ওপরই ছাড়বে, আবার পালানোর উপায়ও বন্ধ। ওর জামা কাপড়গুলো কোথায় কে জানে। এ বিয়ের পোশাক পরে পালাতে গেলেও সদর দরজা পেরোতে হবে, দেখে ফেলবে সবাই, তখন ঠিকই পাকড়াও করবে। তুষি সব ভেবে একটা কঠিন সিদ্ধান্ত এলো। মাঝার যা বলেছে তাই করার সিদ্ধান্ত। লোকটা তো বলল ওকে বাঁচাবে, তাহলে এত কিসের চিন্তা? তুষি তো জানে এটা সত্যি বিয়ে না, ও ওর মতো, ইয়াসির নিজের মতো। টিনটিন বাবলু অধৈর্য হয়ে পড়েছে। কত সময় কেটে গেল, তুষি এখনো আসেনি। খিদে পেটের হাড় পিঠের সাথে লাগার দশা। না, ওদের সহ্যে আর কোলালো না। ওপার থেকে রাস্তা পেরিয়ে চলে এলো এপাশে। সেন্টারের বাইরে উকি ঝুঁকি দিল কতক্ষণ। বাবলু বলল, গেলে কইও তো, এখন আইলা না কেন? জানি না, ওস্তাদ তো এত দেরি করার লোক না। ক্ষুধা যে লাগছে ভাই। আমারও। ভিড়তে যাবি? লস যাই। টিনটিন বাবলু ভালো করে চারিদিকটা দেখলো। এসব সেন্টারের বাইরে দারোয়ান টারোয়ান থাকে না। সুযোগ বুঝে যেই ঢুকতে যাবে থমকে উঠলেন এক ভদ্রলোক। এই ছেলেরা কই যাস? ভয়ে থেমে গেল দুজন। টিনটিন বলল, ভিড়তে যাই। কেন, ভেতরে কি যাওয়া যাবে না ওখানে? ভদ্রলোক ওদের ময়লা জামা কাপড় দেখে পথচারী ভেবেছেন। মনে হয়তো দয়া হলো, নিজেই বললেন, এখানেই দাঁড়া, আমি খাবার এনে দেই। ওরা মাথা নাড়ালো। লোকটা হাত তুলে কাউকে ডাকতে গেলেন। অন্য মনস্কতার সুযোগ পেতে ছুটে ঢুকে গেল ওরা। ভদ্রলোক ভ্যাবাচাকা খেলেন। এই এই কই যাস? বলে পিছু ছুটলেন ক্রস্ত। তুষির বুকে সাহস নেই, হাত পা টলছে, গলার নীল শিরা স্পষ্ট, ঢিপঢিপ করছে ভেতরটা। কোনোরকম হেলতে দুলতে স্টেজের কাছে এসে দাঁড়ালো। রেহনুমা এগিয়ে এলেন, জিজ্ঞেস করলেন কোমল গলায়, তোমার কি শরীর খারাপ লাগছে? তুষির মাথায় ঘোমটা। উত্তরে ঘাড় নাড়ল দুপাশে। কাজী বললেন, বসো মা, বিয়ে পড়ানো শুরু করি। তুষি অবশ পা টেনে টুনে বসলো কোনো রকম। ওর ঠিক পাশে এই মুহূর্তে যে মানুষটা বসে আছে সেই ইয়াসির। সেই ইয়াসির যে ওরই সামনে রুহান নামক ছেলেটাকে মেরে কাত করে ফেলেছিল। তুষির হাত পায়ের তালু ঘেমে একসা, হা করে শ্বাস নিচ্ছে, হাঁসফাঁস লাগছে বড্ড। এতক্ষণ নির্ভীক চিত্তে বসে থাকা তরুণী হঠাৎ কেমন শঙ্কায় নেতিয়ে রইল। এই শঙ্কা তো যে সে শঙ্কা নয়, এর নাম ইয়াসির আবরার স্বার্থ। পাশ থেকে একজন বললেন, মেয়ের বাবা কোথায়? বিয়ে হবে, মেয়ের পাশে এসে বসুন। মাঝার কোত্থেকে উড়ে এসে দাঁড়ালেন, হাসি হাসি মুখ করে বললেন, আসলে দুলা ভাইয়ের মন ভালো নেই, বুঝতেই পারছেন, একমাত্র মেয়ে, আমি বরং বসি। কেউ আর মানা করলো না। মামা তো বাবারই মতো। অদরে দাঁড়ানো কনের বাবা বিরক্ত শ্বাস ছাড়লেন। স্ত্রীর কাছে সবটা শুনেছেন তিনি। ওকে এসব কে করতে বলেছিল? আমি কি বলবো বলো, আমিও মাত্রই জেনেছি। শওকত সাহেব, এসব জানলে কি হবে ভাবতে পারছো? ভদ্রমহিলা বললেন, বললো তো সব সামলে নেবে, ওর ওপর যেন ছেড়ে দি ব্যাপারটা। এখন চুপচাপ থাকো। কাকতালীয়ভাবে ওই মেয়ের নামও তুষি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভদ্রলোক কটমট করে বললেন, এইসব তোমার মেয়ের জন্য হয়েছে। ও মেয়ে যেটা করলো আজ, আমি ওকে জীবনে ক্ষমা করব না। এ বাড়ির দরজা তো চিরদিনের মতো বন্ধ। রমণীর মুখখানা চুপসে গেল, তবে উচ্চ বাচ্চ করলেন না। স্বামী নামক মানুষটার ওপর দিয়ে যা যাচ্ছে তিনি বোঝেন। কেন যে মেয়েটা করতে গেল অমন। স্টেজে বিয়ে পড়ানো শুরু হয়েছে।
তুষি ঢোক গিলছে শুধু, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। এরকম কোনোদিন ওর সাথে হয়নি, না কখনো না। এতটা ভয়, এতটা চিন্তা তুষির অভিধানে আজকেই প্রথম। কেন যে মরতে রাজি হয়েছিল। কাজী সাহেব বরের সমস্ত তথ্যাদি পড়ে পড়ে শোনালেন, শেষে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।